ওকে, তাহলে হচ্ছে আমরা যে জায়গায় ছিলাম লাস্ট দিন, একটা প্রবলেম নিয়ে আমরা কথা বলেছিলাম লাস্ট দিন। এন্ড ওই প্রবলেম থেকে আমরা হচ্ছে আজকে শুরু করার কথা। প্রবলেমটা কি, প্রবলেমটাতে চলে যাই একটু আমরা। প্রবলেমটা হচ্ছে ওয়েট আ সেকেন্ড। হুম তো ওই প্রবলেমটাতে এমন ছিল যে যদি আমরা একটা ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিব এবং তারপরে ওই দুটো ইনপুটের যোগফল বের করে দেখাবে আমাদের, এরকম একটা প্রবলেম। তো ওই প্রবলেমটা হচ্ছে আমরা সলভ করার কথা। বাট আমরা যেটা করব, ওই প্রবলেমটা এখনই সলভ করে দেখাবো না। এই জিনিসটা হচ্ছে যারা আছে আমরা তারা সবাই হচ্ছে চেষ্টা করবো এই জিনিসটা সলভ করার, আস্তে আস্তে কনসেপ্ট গুলো বোঝার, যে আসলে কিভাবে আসলে ওই জিনিসটা করতে হয়, সলভ করতে হয়। সো এটা আমি এখন সলভ করে দিব না, একটু পরে হয়তো, আরো দু একটা ক্লাস পরে হয়তো আমি সলভ করে দিব। তো ওইটা সলভ করার জন্য যেগুলো আন্ডারস্ট্যান্ডিং আমাদের ভালোভাবে দরকার সেগুলো আমরা নিয়ে হচ্ছে আগাবো এখন থেকে। তো যদিও ওই আন্ডারস্ট্যান্ডিং গুলো মানে না থাকলেও প্রবলেম সলভ করা যায়, তো তবুও আমরা চেষ্টা করবো যে আমরা আরো কিছু জিনিস শিখে তারপর ওই প্রবলেমে আসবো, তাহলে এতে আমাদের জিনিসটা আরো বেশি সুন্দর হবে বা বোঝাটা সহজ হবে। এখন দেখি হচ্ছে আমরা আজকে থেকে যেটা করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় আমাদের যে কোর কনসেপ্টের মধ্যে আমাদের ভ্যারিয়েবলস, ডেটা টাইপস, অপারেটরস, কন্ট্রোল ফ্লো অর্থাৎ কন্ডিশনস গুলো, তারপর ফাংশনস, তারপর এখানে লুপ রয়েছে, অ্যারেস এবং অবজেক্টস। মোট আমাদের কয়টা জিনিস কোর কনসেপ্টের মধ্যে জিনিস রয়েছে? ভ্যারিয়েবল, ডেটা টাইপ দুইটা, অপারেটরস তিনটা, কন্ট্রোল ফ্লো চারটা, কন্ট্রোল ফ্লোর মধ্যে রয়েছে যদি হচ্ছে মানে কন্ডিশন এবং লুপ, এই দুটো মিলে আলাদা আলাদা জিনিস পাঁচটা, ফাংশন ছয়টা, অ্যারে সাতটা এবং অবজেক্ট আটটা। এই মোট আটটা হচ্ছে কনসেপ্ট জাভাস্ক্রিপ্টের কোর। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই আটটা জিনিস কেউ যদি শেখে তাহলে সে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরা যায় যে শিখে গিয়েছে। তো যেহেতু প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখন আমরা মোটামুটি একটা ফান্ডামেন্টাল জিনিস জানি, সুতরাং প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখন আমরা ডিটেলস ডিপ ডাইভ করবো, যাতে কিনা আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে অনেক ভালোভাবে জানি। প্রত্যেকটা বিষয়ের আরো বেশি বিস্তারিত এখন নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এগুলোর ক্ষেত্রে আমরা যেটা করবো, যেগুলো বেশি আমাদের হয়তো হবে আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট গুলোতে, তার মানে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন বানাবো, একটা হচ্ছে ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইট গুলোর মধ্যে আমাদের যেগুলো বেশি হয়তো হবে সেগুলো নিয়ে আমরা বেশি বেশি কথাবার্তা বলবো। তার মানে আমি বিনা কারণে আসলে ভ্যারিয়েবলস নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না, বিনা কারণে ডেটা টাইপস নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না, বা বিনা কারণে আমি অপারেটরস গুলো নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না, কারণ এগুলো আমাদের আসলে প্রজেক্ট করার সাথে সাথে ডেভেলপ হবে। আমরা বেশি বেশি যেগুলো নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে লুপ, ফাংশনস, অ্যারেস এবং অবজেক্টস। এই চারটা বিষয় আমাদেরকে ভালোভাবে একদম খুব ভালোভাবে এক্সপ্লোর করতে হবে এবং খুব ভালোভাবে জানতে হবে। তো আজকে থেকে আমরা ডেপ ডাইভ করবো প্রত্যেকটা বিষয়ে। তো আমাদের যেহেতু প্রত্যেকটা বিষয়ের রেকর্ড রয়েছে, আমরা প্রত্যেকটা বিষয়ে একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবো, ঠিক আছে? তো প্রত্যেকটা বিষয় কিন্তু একটা সাথে একটা ধারাবাহিক। তো আগের দিন যে থাকবে না সেই পরের দিন বোঝা একটু কঠিন হতে পারে আসলে। আজকে তাহলে যেটা আমরা করব, আমরা হচ্ছে মেইনলি অ্যারেস এবং অবজেক্টস এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব আজকে আরো ডিটেইলস। অ্যারেস নিয়ে আমরা যদিও লাস্ট 2 দিন আলোচনা করেছি, অবজেক্টস নিয়ে অল্প অল্প করে, বাট আমরা আজকে ডিটেইলস আলোচনা করব অ্যারেস এবং অবজেক্টস নিয়ে, এবং তারপরে দেখা যাক কতদূর আমরা যেতে পারি আজকে। তো ফার্স্টে আমরা অ্যারেস এবং অবজেক্টস এ চলে যাই। অ্যারে নিয়ে আমরা গতদিন কথা বলেছিলাম, অ্যারেস এর কিছু ফাংশন মেথড নিয়ে আমরা কথা বলেছিলাম এবং বলেছিলাম যে মেথড এবং ফাংশন এর মধ্যে একটা পার্থক্য রয়েছে, একটা মিনিমাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি সেটা একটু আজকে আমরা বোঝার ট্রাই করব। তো ফার্স্টে আমরা যেহেতু অ্যারেস নিয়ে বিস্তারিত আলোচনা করছি, সুতরাং আমি এখানে লিখে দিলাম অ্যারেস ডিটেইলড। এবং আজকে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে আমরা গিটহাব প্রোফাইল নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ এখন থেকে এই যে আমি সবকিছু প্রোগ্রাম গুলো লিখছি, কোড করে রাখছি, আমি বিভিন্ন কমেন্ট করে রাখছি, প্রত্যেকটা জিনিস যাতে হচ্ছে আমরা শেয়ার করতে পারি একজন আরেকজনের সাথে, এবং আমি যে প্রজেক্ট গুলো দেবো সেই প্রজেক্ট গুলো যাতে হচ্ছে আমি সবার কাছ থেকে সাবমিট করার পর সেগুলো যেন দেখতে পাই, সেজন্য হচ্ছে গিটহাব প্রোফাইলটা খোলাটা সবার জন্য জরুরি, বর্তমানে ওপেন করাটা। তো আজকে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, মেইনলি এই তিনটা নিয়ে কাজ করবো। তো ফার্স্টে দেখি অ্যারেস, এবং অ্যারেস এর ক্ষেত্রে ডিটেইলস আমরা একটু যাবো। তো অ্যারেটা আসলে কি? অ্যারেটা হচ্ছে কালেকশন অফ ডেটা, যেটা অলরেডি আমরা শিখেছি। এবং অ্যারেস কিভাবে তৈরি করতে হয় একটু রিভিশন করে নিচ্ছি। অ্যারেস কিভাবে তৈরি করতে হয়? অ্যারে মূলত তৈরি করতে হয় কিছুই না, জাস্ট একটা স্কোয়ার ব্র্যাকেট যদি দিই তাহলে অ্যারেস তৈরি হয়ে যায়, আর কিছুই হয় না। এবং এখানে আমরা যখন একটা নির্দিষ্ট টাইপের ডাটা রাখতে পারি, অর্থাৎ আমরা যদিও মিক্সড করে ডাটা রাখতে পারি, আমরা চাইলে নাম্বার রাখতে পারি, চাইলে স্ট্রিং রাখতে পারি, চাইলে বুলিয়ান রাখতে পারি, বাট বেসিক্যালি আমরা হচ্ছে এর মধ্যে একজন ভালো প্রোগ্রামার যেহেতু প্র্যাকটিস এটা, সুতরাং আমরা ওটাই করবো। একটা এর মধ্যে একই টাইপের ডাটা রাখবো, অর্থাৎ স্ট্রিং রাখলে স্ট্রিং রাখবো, নাম্বার রাখলে নাম্বার রাখবো, এবং হচ্ছে বুলিয়ান রাখলে বুলিয়ান রাখবো। সো আমরা এমন একটা এরে বেরালাম যে এরেটাতে আমরা হচ্ছে শুধু স্ট্রিং রাখলাম, ধরলাম যে আমরা শুধু ইউনিভার্সিটি গুলোর নামের একটা এরে বানাচ্ছি, ডিইউ, আর ইউ, তারপর ধরলাম যে জেইউ, জেইউ,
তারপর ধরেন সো এই চারটা ডেটা রয়েছে আমাদের এই অ্যারেটার মধ্যে। সো আমরা এইভাবে একটা এরে বানিয়ে ফেললাম, বাট সমস্যা হচ্ছে এই অ্যারেটাকে আমাকে কোনো একটা জায়গায় স্টোর করতে হবে। সুতরাং এই জন্য আমরা ভ্যারিয়েবল কনসেপ্ট নিয়ে আসি, লেট ব্যবহার করি। আমরা চাইলে কনস্ট ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমরা লেট ব্যবহার করাটা বেশি ভালো। আচ্ছা, এরপর একটা অ্যারেটার নাম দিব, ধরেন যে ইউনি নেম। সো মানে ইউনিভার্সিটির নাম, যে কোনো একটা নাম। আমি যদি লেটেস্ট ইউনি নেমের এখানে যদি এ ব্যবহার করতাম তাও সমস্যা নেই, একটা নাম দিতাম। বাট এজ এ গুড ডেভেলপার আমাদের সবসময় টার্গেট থাকবে আমরা এমন কোনো ভেরিয়েবলের নাম দিব যেটা আসলে দেখেই বোঝা যায়, মানে ইউনি নাম মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে ইউনিভার্সিটির নাম। তো যে কোনো মানুষ হয়তো একটু হলেও গেস করতে পারে যে এই জিনিসটা। তো আমি যদি এটার নাম এ দিই তাহলে আসলে বোঝাটা খুব টাফ। তো আমরা কিন্তু এরে বানিয়ে ফেললাম। তো এরে বানানোর জন্য কি করতে হবে, জাস্ট একটা আমাদেরকে এরে লেখার জন্য একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যা যা ডেটা গুলো রাখতে চাই আমরা রাখলাম, এবং তারপরে আমাদেরকে এটাকে একটা জায়গায় একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, আমরা স্টোর করলাম। এখন আমরা যেটা করবো, এর যে মেথডস গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এখন মেথডটা কি জিনিস? মেথড হচ্ছে মেথডস। মেথডস কি? মেথড ইজ আমি লিখে ফেলছি, ইজ টাইপ অফ ফাংশন। মেথড হলো একটা ফাংশনের মতন কাজ করে। তাহলে পার্থক্যটা কি? মেথড যদি ফাংশনের মতো এক প্রকার ফাংশন হয় তাহলে পার্থক্য কি মেথড এবং ফাংশনের মধ্যে? এটা খুবই বেসিক একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা যখন আমরা হচ্ছে কোর্স শেষ করে যদি কেউ ফার্দার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে কোনো কোম্পানিতে ভাইবার দিতে যান, তাহলে অবশ্যই এই ধরনের কোশ্চেনটা আসা খুব স্বাভাবিক, যে মেথড কি এবং ফাংশন কি, কিংবা মেথড এবং ফাংশনের মধ্যে পার্থক্যটা কি। দেখতে একই রকম প্রায়। তো পার্থক্যটা হচ্ছে, ফাংশন হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল একটা এন্টিটি। মানে ফাংশন জিনিসটা ইন্ডিভিজুয়ালি রান করতে পারে, ইন্ডিভিজুয়াল তার আলাদা একদম মানে একক একদম পরিচয় রয়েছে বা একক কাজ রয়েছে ফাংশনের ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি একটা ফাংশন বানাতে চাই, আমি যদিও আমি দেখিয়েছি দুইভাবে ফাংশন বানাতে পারি আমরা, বাট জাভাস্ক্রিপ্ট, মডার্ন জাভাস্ক্রিপ্ট আমরা যে আমরা মূলত অ্যারো ফাংশন নিয়ে কাজ করি। তো আমরা একটা অ্যারো ফাংশন বানাই ফেলি, এই যে একটা অ্যারো ফাংশন, এবং এখানে আমি যা লিখবো তাই, এটা অ্যারো ফাংশন, এবং অ্যারো ফাংশনটা আমি কোনো একটা জায়গায় স্টোর করবো, ধরেন লেট মাই ফাংশন ইকুয়াল টু এটা। সো আমি ভাবে ফাংশন বানিয়ে ফেলতে পারি, এবং পরবর্তীতে এই ফাংশনটাকে আমি চাইলে কল করতে পারি। ঠিক আছে, কল করতে পারি ফাংশনের নাম ধরে। সো আমি ফাংশনকে নাম দিতে পারি, ফাংশনকে আমি কল করতে পারি। তাহলে ফাংশন একটা ইন্ডিভিজুয়াল, তার একটা কাজ রয়েছে এবং সে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। মেথড কি? মেথড হচ্ছে একটা অবজেক্ট বা একটা স্ট্রিং এর সাথে যুক্ত একটা অংশ যেটা কোনো পার্টিকুলার কাজ করে। জিনিসটা একটু বুঝি। মেথড কি? মেথড হচ্ছে, একদম বাংলা বোঝার চেষ্টা করছি, যে মেথড হচ্ছে একটা এক টাইপ অফ ফাংশন যেটা কোনো স্ট্রিং বা কোনো অবজেক্টের সাথে যুক্ত হয়ে একটা পার্টিকুলার কাজ করে। আরেকবার বলছি আমি, যেহেতু জিনিসটা একটু কমপ্লেক্স মনে হতে পারে। ফাংশন হচ্ছে নর্মাল যে কোনো একটা অনেকগুলো কাজ একসাথে আমি একটা ব্লক অফ কোডের মধ্যে রাখলাম, সেইটাকে আমি পরবর্তীতে রান করতে পারলাম। একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, তার নিজস্ব স্বাধীনতা রয়েছে, সবকিছু করতে পারানো যেতে পারে ফাংশনের মাধ্যমে। বাট মেথডটা কি? মেথড দেখতে ফাংশনের মতন হবে, বাট মেথডটা অবশ্যই এক্সিকিউট করার জন্য একটা তার সাথে স্ট্রিং এর সাথে যুক্ত হতে হবে, অথবা তাকে কোনো অবজেক্টের সাথে যুক্ত হতে হবে। সেই স্ট্রিং বা অবজেক্টের সাথে যুক্ত হয়ে কোনো পার্টিকুলার কাজ করতে পারে। এখন আমরা মেথডের অনেকগুলো এক্সাম্পল দেখবো, যেগুলো আমরা গতদিন দেখেছিলাম। একদম অ্যারের যে মেথড গুলো সেগুলোর ক্ষেত্রে দেখবো। ও বলে রাখা ভালো যে স্ট্রিং অথবা অবজেক্ট অথবা অ্যারে এগুলোর সাথে মেথড যুক্ত হতে পারে। এখন আমরা অনেকগুলো হচ্ছে এক্সাম্পল দেবো। এক্সাম্পল কি কি আমরা আমাদের এই যে কারিকুলামের এখানে আউটারের মধ্যে পেয়ে যাব। এই যে মেথড গুলো, এই যে মেথড দেখেন, মেথডস এগুলো সব হচ্ছে মেথডস। কি কি মেথড? পুশ, পপ, শিফট, আনশিফট, স্লাইস, স্প্লাইস, ম্যাপ, ফিল্টার, রিডিউস, এটসেট্রা, এগুলো সব হচ্ছে মেথড। আমরা একটু কপি করে নিই এবং আমরা হচ্ছে এখানে পেস্ট করে রাখি, যাতে কিন্তু আমরা এক এক করে দেখতে পারি সবগুলোই, সবগুলো না হোক বেশিরভাগ দেখতে পারি। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড। তো এই যে আমরা হচ্ছে এখন এইগুলো সবগুলো মেথড নিয়ে কাজ করবো। একটু আগে বলছিলাম মেথডটা এক্সিকিউট হওয়ার জন্য তাকে স্ট্রিং এর সাথে অথবা অবজেক্টের সাথে অথবা কোনো এর সাথে যুক্ত হইতে হয়। সে একাই কাজ করতে পারে না, এবং কিন্তু দেখতে সে হচ্ছে কার মতন? দেখতে ফাংশনের মতন। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, রিয়েল লাইফ এক্সাম্পল। এই যে ইউনি নাম নামে আমরা একটা অ্যারে অ্যাড করেছি। এই অ্যারেটার সাথে আমি একটা মেথড যুক্ত করব। এই অ্যারেটার সাথে আমি যে কোনো একটা মেথড যুক্ত করবো, ইউনি নাম নামের সাথে যে কোনো একটা মেথড যুক্ত করবো। এই যে আমাদের কতগুলো মেথড রয়েছে অ্যারের, এই যে পুশ, পপ, শিফট, আনশিফট, এগুলো প্রত্যেকটা মেথড। এই মেথড গুলো যুক্ত করবো। তাহলে আমি পুশ মেথড যুক্ত করলাম, তাহলে কি হলো? পুশ মেথড যুক্ত করার পর আমাকে একটা প্যারেন্থেসিস দিতে হবে। এই যে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট, এটা দিতে হবে। কেন? কারণ মেথড এবং ফাংশন দুইটার ক্ষেত্রেই
নামের পরে পরে আমাকে অবশ্যই একটা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে, যদি না দেই তাহলে সেটা কখনোই মেথড না, অথবা সেটা কখনোই ফাংশন না। তার মানে যে কোনো প্রোগ্রামিং এর মধ্যে বা যে কোনো কোডের মধ্যে যখনই আমরা ফার্স্ট ব্র্যাকেট যুক্ত কোনো একটা এরকম নাম দেখবো, এন্টিটি দেখবো, বুঝে নিবো হয় ওটা মেথড না হয় ওটা ফাংশন। কখন মেথড? যখন তার ঠিক আগে এরকম ডট দেওয়া আছে তখন সেটা একটা মেথড। যখন ডট কিছু নাই, শুধুমাত্র স্বাধীনভাবে ওয়ে আছে এবং তার সাথে একটা প্যারেনথেসিস আছে, তখন সেটা ফাংশন। সো এটা একটা মেথড। তো আমরা কি করলাম, এই যে অ্যারেটা ইউনিনেম, এই অ্যারের সাথে একটা পুশ মেথড ইউজ করলাম, অথবা একটা পার্টিকুলার কাজ করবে। কি কাজ করবে? পুশ মেথডটা এই অ্যারেটার মধ্যে, এই যে আমাদের অ্যারেটা, এই অ্যারেটার মধ্যে, অ্যারেটা কি? অ্যারে হচ্ছে একটা কালেকশন অফ ডেটা, ডেটার কালেকশন। এই অ্যারেটার মধ্যে কোনো কিছু একটা ইনসার্ট করতে পারে। এর কাজ কি? পার্টিকুলার, বলছেন যে পার্টিকুলার একটা কাজ করতে পারে। কি কাজ করবে? সে একটা ডেটা ইনপুট করবে, এই মেথডটা। তাহলে পুশ মেথডটা কি করে? এই ডেটা ইনপুট করে, ডেটাটা ইনপুট করে। সো কিভাবে ইনপুট করবে? সে সবার লাস্টে আমি যেটা লিখবো পুশ মেথডের মধ্যে, মনে করেন যে লিখলাম এনএসইউ লিখলাম এবং কন্ট্রোল এস দিলাম। এখন এটু কি করবে? এ কি করবে? এই পুশ মেথডটা কাজ করবে কি, এই পুরো মেথডকে চেঞ্জ করে ফেলবে। চেঞ্জ করে এই যে এইচএসটিউর পরে কমা দিয়ে সে লিখে দিবে এনএসইউ। ঠিক আছে? তো এটা কিভাবে হচ্ছে আমরা পরবর্তীতে প্রিন্ট করে দেখবো, পরবর্তীতে এখনই প্রিন্ট করে দেখবো, সমস্যা নাই। এখন আমরা কনসোল ডট লগ দিই এবং প্রিন্ট করে দেখি। কনসোল ডট লগ দিয়ে প্রিন্ট করে দেখি ইউনিনেম মেথডটা, সরি অ্যারেটার কি অবস্থা এখন। আমাদের মেথড অ্যারেটার মধ্যে কি ছিল? ডিইউ, আর ইউ, জে ইউ, এইচএসটিউ, চারটা ছিল। বাট যখনই আমি এই পুশ মেথডটা কল করেছি এবং ওটার মধ্যে এনএসইউ লিখে দিয়েছি, এখন আমাদের অ্যারেটা চেঞ্জ হয়ে এইচএসটিউ এর পরে কমা দিয়ে এনএসইউ চলে আসবে। দেখেন আমি চলে দেখছি, আমি একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে আমাদের কনসোল ডট লগে যেতে হবে। ইন্সপেক্ট থেকে কনসোল ডট লগে যাবো আমরা। এই যে কনসোল লগ, এই দেখেন অ্যারে, এই দেখেন ডিইউ, আর ইউ, জে ইউ, এইচএসটিউ এবং তারপর এনএসইউ চলে আসছে। তো আমাদের লাস্টে একটা চলে এলো। এখন আমি চাচ্ছি যে না, আমি হচ্ছে এই এনএসইউ শুধু এইটুকু না, আমি চাইলে এর পর অনেকগুলো অ্যাড করবো। তাহলে কি করবো? কমা কমা দিব। এনএসইউ এর পর আমি কমা দিয়ে লিখবো হচ্ছে, মনে করেন ব্র্যাক, কমা দিয়ে লিখলাম মনে করেন যে এনইউ, ইউনিভার্সিটি। সো এর ফলে কি হবে? এর ফলে আমার এসএসটির পরে তিনটা নতুন ইউনিভার্সিটির নাম আর তিনটা ডেটা ইনপুট হয়ে যাবে। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং আমি যদি একটু ডেটা রিফ্রেশ করি, দেখতে পাবো সবগুলো নাম চলে এসেছে। এই যে সবগুলো নাম চলে এসেছে। ঠিক আছে? তার মানে আমরা পুশ মেথডটা কল করলাম এবং সেটা পার্টিকুলার কাজ করলো। কোন কাজ করলো? সে অ্যারেটার মধ্যে নতুন নতুন ডেটা ইনপুট করে দিল। ঠিক আছে? তো এই হলো আমাদের কার কাজ? পুশ মেথডের কাজ। পুশ মেথডের কাজ আমরা বুঝে গেলাম। এখন তাহলে এটা কমান্ড আউট করে রাখি দিই, এটাতে আমার আপাতত কোনো কাজ নেই। এখন নেক্সট আমাদের মেথডটা হচ্ছে পপ মেথড। পপ মেথডটা অলরেডি আমরা এগুলো নিয়ে যদি কথা বলেছি, আমি ডিটেইলস একটু বোঝানোর চেষ্টা করছি কিভাবে এগুলো আসলে কাজ করে। এখন আমি পপ মেথডটা ইউজ করবো। তাহলে ইউনি নাম আমি নাম দিলাম, তার মানে আমি অ্যারেটাকে কল করলাম। এরপর আমি একটা মেথড কল করবো, নাম হচ্ছে পপ। এবং যেহেতু এটা আমার একটা মেথড, সুতরাং এর পাশে আমি একটা প্যারেন্থেসিস লাগাবো। এখন আমি কি পুশের মধ্যে যেমন আমি যে কিছু লিখেছিলাম সেটাকে আবার লিখবো না? পপ মানে হচ্ছে সে ডিলিট করে দিবে। কি ডিলিট করে দিবে? সবার লাস্টে যা থাকবে সেই হিসাবে সে ডিলিট করে দিবে। ঠিক আছে? এই পপ মেথডটার পার্টিকুলার কাজ কি? এই পুরো এর সবার লাস্টে যে থাকবে, সে যেই থাক, তাকে সে ডিলিট করে দিবে পপ মেথডটা। ঠিক আছে? সো এজ ডিলিট করে দিবে এইটুকু। তার মানে এর মাঝখানে কিছু লেখার আমার দরকার নেই, শুধুমাত্র প্যারেন্থেসিস মাঝখানে ফাঁকাই থাকবে। তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি। তাহলে হওয়া উচিত ছিল কি ডিইউ, আর ইউ, জে ইউ, এইচএসটিউ, বাট লাস্টে দেখবেন যে এইচএসটিউ নাই। কেন? কারণ পপ মেথডের কাজই এটা। এই দেখেন রিফ্রেশ দিচ্ছি, দেখেন লাস্টে এইচএসটিউ নাই। পপ মেথডের কাজই হচ্ছে লাস্ট থেকে, মানে এর যে এরেটা, সেই এর লাস্ট থেকে ডিলিট করে দেওয়া। সো আমরা পুশ পপ বুঝলাম। এখন শিফট এবং আনশিফট দেখবো। শিফট কি, আনশিফট কি? তাহলে আমরা ইউনিনাম কল করি, তার আগে একটু এটা একটি কমেন্ট করে রাখি। এখন আমি আবার ইউনিনাম অর্থাৎ আমাদের যে এরেটা সেটা কল করি এবং তারপরে আমরা একটা নতুন মেথড দেখি, যেটার নাম হচ্ছে শিফট। তো আমরা যখন পুশ মেথড দেখেছিলাম একটু আগে, পুশ মেথডটার মধ্যে যাই লিখি আমরা সেটা সবার লাস্টে যোগ করে। এখন আমি চাচ্ছি না, আমি যা লিখবো সবই ফার্স্টে যোগ করবে। তাহলে আমি পুশ মেথড ব্যবহার না করে আমি শিফট মেথড ব্যবহার করবো। শিফট মেথড ব্যবহার করব। বাট আমি একটু বলতে ভুল করেছি এবং বেশিরভাগ মানুষ এই জায়গায় বলতে এইভাবেই ভুল করে। শিফট মেথডটার নাম মানেটা কি? শিফট মানে কি? কোনো কিছুকে সরায় দেওয়া। তার মানে শিফটের কাজ কখনো সামনে কিছু যোগ করা না, শিফটের কাজ সবসময় সামনে থেকে ডিলিট করা। ঠিক আছে? সো শিফটের ভিতরে ফাঁকা থাকবে। শিফটের ভিতরে ফাঁকা থাকবে কেন? কারণ সে ডিলিট করবে। সে কই থেকে ডিলিট করবে? সবার সামনে থেকে ডিলিট করবে। তার মানে আমি যখনই শিফট মেথডটা কল করব, তখনই আমার এর প্রথম জিনিসটা আউট হয়ে যাবে। একটু জিনিসটা বোঝার ট্রাই করি। যখন আমি পপ মেথড কল করছি তখন আমার লাস্টের জায়গাটা আউট হয়ে যাচ্ছে, লাস্টের ডেটাটা। এখন যখন আমি শিফট মেথড কল করবো তখন ফার্স্টের জায়গাটা আউট হয়ে যাবে, ফার্স্টের যে ডেটা সেটা আউট হয়ে যাবে। ঠিক আছে? শিফট মেথড কল করার ফলে। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখন আমি একটু রিফ্রেশ দিলাম এবং দেখেন আমার সামনে কিন্তু ডিইউ নাই, তারপর প্রথম মেথডটা আউট হয়ে গিয়েছে। আচ্ছা, আশা করি বুঝাতে পারছি।
এরপর আসে আনশিফট। তাহলে বুঝলাম শিফট মানে যদি সামনে থেকে আউট করে দেওয়া, তাহলে আনশিফট মানে কি সামনে অবশ্যই অ্যাড করে দেওয়া। তো এটাই। তো আমি আবার ইউনিয়ন কন করলাম, আনশিফট লিখলাম, এবং লিখার পরে এর মধ্যে যাই লিখবো আমি সব সামনে অ্যাড হবে। তাহলে আমি ধরেন লিখলাম যে ধরেন যে ইডব্লিউ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তারপর আমি আবার একটা ডাটা অ্যাড করে ধরলাম যে ডাব্লিউ আই AIUB, মনে করেন যে এটা অ্যাড করলাম, এবং কন্ট্রোল এস যখন সেভ দিলাম দেখবো যে আমি সামনে আমার এগুলো অ্যাড হয়ে গেছে। এই যে সামনে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমার ছিল DURUJUSSQ, এখন অ্যাড হয়ে গেছে এই দুটা সামনে। তো আমি বুঝলাম যখন আমি হচ্ছে সামনে কোনো কিছু অ্যাড করতে যাবো অ্যাডের, তখন আমাকে ব্যবহার করতে হচ্ছে আনশিফট, এবং যখন আমি পিছনে অ্যাড করতে যাবো কোনো কিছু তখন আমাকে ব্যবহার করতে হচ্ছে পুশ। আবার যখন আমি সামনে থেকে কোনো কিছু ডিলিট করতে যাবো তখন আমাকে ব্যবহার করতে হবে শিফট। আবার যখন আমি একদম পিছন থেকে ডিলিট করতে যাবো তখন ব্যবহার করতে হবে এবং পপ। খেয়াল করি ভালো করে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের অ্যারের ক্ষেত্রে কাজ করবে। তার মানে আমরা যে মেথডগুলো শিখছি প্রত্যেকটাই হচ্ছে অ্যারের মেথড। এগুলো স্ট্রিং এর সাথে বা অন্য কোনো জায়গায় কাজ করবে না, বা অবজেক্টের সাথে কাজ করবে না। সুতরাং প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মেথডস রয়েছে। তাহলে মেথডটা কি? তাহলে মেথডটা আর কিছুই না, মেথডটা হচ্ছে এক প্রকার ফাংশন, যেটা একটা অ্যারে বা একটা স্ট্রিং বা একটা অবজেক্টের সাথে ব্যবহৃত হয়, এবং পার্টিকুলার কোন একটা কাজ, নির্দিষ্ট কোন একটা কাজ করে। সো এক একটা জিনিস একটা কাজ করে। সো আমরা পপ, শিফট, আনশিফট, পুশ দেখলাম। স্প্লাইস এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমরা আজকে দেখবো না, ঠিক আছে। আজকে দিনে আমরা শিখি এই চারটা জিনিস শিখে আমরা ছোট একটা প্রজেক্ট করব, এবং টাস্ক থাকবে অবশ্যই, নেক্সট দিন অবশ্যই সলভ করে দেবো এই চারটা মেথড শেখার পরে। স্প্লাইস, ম্যাপ এবং ফিল্টার এবং রিডিউস, এই যে জিনিসগুলো নেক্সট ডে আমরা এর ডিসকাশনে দেখবো। সুতরাং আজকের জন্য এর ডিসকাশন আমাদের এখানে শেষ। আমরা এবার যাব আজকের অবজেক্ট ডিসকাশন। আমরা একটু জিনিস খেয়াল করি আমরা কিভাবে আগাচ্ছি। আমরা কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আগে একদম সিম্পল থেকে শিখেছিলাম, এখন একটু ডিপে যাওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় যে বিগিনারদের জন্য এর থেকে সহজ করে শেখানোর কিছু নেই, আর যারা একটু বুঝেন তাদের জন্য জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয়, এই যে আমরা বললাম যে পুশ করলে এটা হয়, পপ করলে এটা হয়, এগুলো কিন্তু মুখস্থ রাখার জিনিসটা। এগুলো বিভিন্ন প্রজেক্ট করতে 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 মাথায় এমনি মাসেল মেমোরি বিল্ড হয়ে যাবে, মুখস্থ করার কিছু নেই। তো অবজেক্ট কি? অবজেক্ট আর কিছু না, অবজেক্ট মানে যেহেতু বস্তু, সুতরাং এটা এক প্রকার বস্তু। তো এটাও এক প্রকার কালেকশন অফ ডেটা। তো এটা আমরা কিভাবে ক্রিয়েট করবো? জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, যেটাকে বলে কার্লি ব্রেসেস, অবজেক্ট তৈরি হয়ে যাবে। সো অবজেক্ট এবং হচ্ছে অ্যারের মধ্যে তাহলে পার্থক্য কি? এর মধ্যে প্রত্যেকটা ডেটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, গতদিন দেখিয়েছিলাম, এর মধ্যে প্রত্যেকটা ডেটাকে অ্যাক্সেস করতে চাইলে কিন্তু আমার সেই ডেটার পজিশনটা আমি কিভাবে বের করবো, সেটা পজিশন আমি ইন্ডেক্সিং থেকে বের করবো। অর্থাৎ ডিউ রয়েছে 0 পজিশনে, আরইউ রয়েছে 1 পজিশনে, জেইউ রয়েছে 2 পজিশনে, এসএসটি রয়েছে 3 পজিশনে। তো 0 1 2 3 এরকম ইন্ডেক্স পজিশন ব্যবহার করে আমাদেরকে অ্যারেকে অ্যাক্সেস করতে হয়। বাট অবজেক্টের ক্ষেত্রে সেই ভেজাল নাই। অবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে তার কি ভ্যালু পেয়ার দিতে হয়। তো অবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, অবজেক্টের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে আমাদের কি ভ্যালু পেয়ার রয়েছে। কি ভ্যালু পেয়ার, এটা কি জিনিস? পেয়ার মানে জোড়া, কি মানে চাবি, ভ্যালু মানে কোনো কিছুর একটা প্রপার্টি, বা কোনো কিছুর আসলে, যদি ভ্যালু মানে দাম, বাট এখানে প্রপার্টি বোঝাচ্ছে। তো আমরা কি করব, ধরেন যে আমি একটা অবজেক্ট বানালাম, এই যে কার্লি ব্রেসেস এর মধ্যে যা লিখবো, প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে কি, এবং তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে ভ্যালু। তাহলে যেমন ধরেন যে আমি দিলাম নেম, আমার নেম, একটা সেকেন্ড, আমি দিলাম হচ্ছে নেম, অর্থাৎ এই কি এর নাম হচ্ছে নেম, এবং তারপরে আমি যা লিখবো তাই হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে। তো কি ভ্যালু পেয়ার, এখানে একটা ছোট আমি ভুল করতেছি, ভুলটা কি এটা একটু পরে আমি ব্যাখ্যা করবো। তারপর এইচ, আশা করি ভুলগুলো দেখানো ইম্পর্টেন্ট। এইচ আমি লিখলাম ধরেন যে 104, ধরেন আইডি আইডি ধরেন যে 101। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার জিনিসপত্র, হচ্ছে অবজেক্টের মধ্যে একটা বানানো। এখন অবজেক্টটা কোনো জায়গায় সেভ করতে হবে, তাই না? মানে কোনো জায়গায় স্টোর করতে হবে। সো আমি লেট দিলাম এবং দিলাম যে মাই অবজেক্ট ইকুয়াল টু এটা। এখানে অনেকগুলো রেড মার্ক দেখাচ্ছে, ঠিক না? অনেকগুলো রেড মার্ক দেখাচ্ছে। আমি বললাম যে একটু আগে বলছিলাম যে ভুল করবো কিছু, ভুলগুলো দেখানো খুব জরুরি। জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটা এক্সপ্রেশনের শেষে, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন দিতে হয়, এটা গুড প্র্যাকটিস। কোনো কোনো জায়গায় যদি না দিই তাহলে এরর দেখাবে, কোনো কোনো জায়গায় এরর দেখাবে না, কারণ জাভাস্ক্রিপ্ট একটা স্মার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেজন্য বেশিরভাগ জায়গায় সে বুঝে নেয় যে আচ্ছা এই জায়গায় আমার সেমিকোলন হবে বা এই জায়গায় শেষ হয়েছে, বুঝে নেয়। বাট অ্যাজ এ গুড
প্রোগ্রামার বা ডেভেলপার সবসময় আমাদেরকে ট্রাই করতে হবে প্রত্যেকটা এক্সপ্রেশন শেষে শেষে অবশ্যই যেন সেমিকোলনটা থাকে, ওটা যেন আমাদের অটোমেটিক একটা অভ্যাস হয়ে যায় জাভাস্ক্রিপ্ট যখন আমি ডেভেলপ করবো। এখন তাহলে এই যে নেমের পরে আমি দিয়েছি এবং তারপরে আমার এই যে একটা সেমিকোলন দেওয়ার পরেও, সেমি দেওয়ার পরেও কেন এরর দেখাচ্ছে, যে রেড মার্ক মানে এরর দেখাচ্ছে। সো কেন এটা আসলে দেখাচ্ছে, এর কারণ হলো অবজেক্ট, একটা ফুল অবজেক্ট, এটার একটা এক্সপ্রেশন শেষ হয়েছে এইখানে, সুতরাং এইখানে এক্সপ্রেশন শেষ হয় নাই, এটা মাত্র একটা অংশ, ওইটার ভিতরে একটা অংশ, সুতরাং এখানে আমি সেমিকোলন দিতে পারিনি, এখানে দিতে হবে কমা, এখানে আমি কমা দিব, সেমিকোলন দিব না, কমা দিয়ে দিয়ে আমাকে সেপারেট করতে হবে, ঠিক ওইভাবে আমাকে একটা কমা দিয়ে দিয়ে সেপারেট করতে হবে। এখন এখানে আমার কোনো ভুল নাই, ঠিক আছে। সো এটা একটা জিনিস। এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করাই, একটু জিনিস খেয়াল করি খুব ভালো হবে। এই যে অবজেক্টটা বানিয়েছি, এই অবজেক্টের মধ্যে এই প্রথম অংশটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, আর পরের অংশগুলো হচ্ছে পেয়ার, এগুলো পেয়ার, এগুলো পেয়ার, এগুলো কি কি দিয়ে বিভক্ত হয়েছে, এই যে মাঝখানে কোলন চিহ্ন দিয়ে বিভক্ত হয়েছে। এখন আমি যদি বলি এটা ডেটা টাইপ কি, নেমের ডেটা টাইপ কি, নেমটা অবশ্যই স্ট্রিং। আমি কি দেখে বুঝলাম, আমি দেখে বুঝলাম যে এটা হচ্ছে একটা টেক্সট এবং এটা ইনভাইট করার মধ্যে রয়েছে। এটা দেখেও বুঝলাম এটা একটা টেক্সট ইনভাইট করার মধ্যে রয়েছে, এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা টাইপ। যখন এই যে আসলাম সেটাও সেম, বাট যখন আমি এখানে আসলাম দেখতেছি এটা তো নাম্বার টাইপের ডেটা টাইপ, নাম্বার ডেটা টাইপ 104, বাট এটাকে আমি লিখেছি হচ্ছে ইনভার্ট কমার মধ্যে। সো এটা তো ইনভার্ট কমা কার বৈশিষ্ট্য, স্ট্রিং এর বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো একটা জিনিস, কোনো একটা ডেটা, সেটা কি স্ট্রিং নাকি স্ট্রিং না, বোঝার উপায় হচ্ছে সেটা ইনভার্ট কমার মধ্যে রয়েছে কি নাই, সিঙ্গেল বা ডাবল যে কোনো ইনভার্ট কমা হলে। তো যেহেতু এখানে সিঙ্গেল বা ডাবল ইনভার্ট কমা রয়েছে, সুতরাং এটা একটা স্ট্রিং, বাট এস তো স্ট্রিং হতে পারে না, এস তো একটা নাম্বার, বয়স তো একটা নাম্বার, তাই না? সুতরাং এখানে আমাকে এই ভুলটা করা যাবে না, এখানে আমাকে 104 দিতে হবে, এখানে কখনোই আমাকে এরকম এটাকে স্ট্রিং হিসেবে কাউন্ট করানো যাবে না। বাট যদি আমি কাউন্ট করাই অনেক ক্ষেত্রে কাজ করবে, বাট কখনো এটা গ্রুপ প্র্যাকটিস না, নাম্বার যেটা সেখানে নাম্বার হিসেবে কাউন্ট করাইতে হবে। এবং আইডির ক্ষেত্রে দেখেন আইডিও তো একটা নাম্বার হওয়া উচিত, এবং সেখানে আমি ইনভার্ট কমা যখন দিয়েছি তখন এটাকে আবার টেক্সট হিসেবে কাউন্ট করেছে, সুতরাং এটা আমাকে টেক্সট হিসেবে কাউন্ট করানো যাবে না, এই টেক্সটটা উঠিয়ে দিতে হবে আমার, ঠিক আছে। সো ইনভার্ট কমাটা উঠিয়ে দিতে হবে। সো খেয়াল করে যখন আমি টেক্সট হিসেবে কাউন্ট করাচ্ছি তখন হচ্ছে রেড কালার হয়ে থাকছে বা একটা এরকম কালার হয়ে থাকছে, যখন আমি নাম্বার হিসেবে কাউন্ট করাচ্ছি তখন হচ্ছে এরকম একটা অন্য ভিন্ন ধরনের কালার হিসেবে কাউন্ট করাচ্ছে। এটাও কিন্তু আসলে একটা গুড কোড এডিটরের বৈশিষ্ট্য, অর্থাৎ ভিএস কোডে যখন আমরা ডেভেলপ করছি, ভিএস কোডে অনেকগুলো ইনবিল্ট বৈশিষ্ট্য রয়েছে। সো এই বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা কিন্তু বুঝতে পারছি যে আসলে হ্যাঁ এইটা আমাদের, এগুলো সব আমাদের হচ্ছে এই যে যেগুলো রেড কালার টাইপের সবগুলো হচ্ছে টেক্সট টাইপের এবং স্ট্রিং টাইপের, এবং আমাদের যে ভিতরে যেগুলো রয়েছে এই যে এইগুলো, এই কালার গুলো সবগুলো হচ্ছে আমাদের নাম্বার টাইপ। এবং খেয়াল করে যতগুলো কমেন্ট সবগুলো কিন্তু গ্রিন কালার, সবগুলো কমেন্ট করা রয়েছে গ্রিন। তো এই নাম কালার গুলো দেখে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি আমার কোনো ভুল আছে কিনা। তো আমরা যদিও সামনে হচ্ছে জিনিসগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবো যে আহ কিভাবে ইরোর হ্যান্ডেল করতে হয় ট্রাই ক্যাচ ব্যবহার করে, সেগুলো আমরা সামনে দেখবো, ইরোর হ্যান্ডেলিং নিয়ে দেখবো, কারণ ইরোর প্রোগ্রামিং এ আসবেই, এটা খুব স্বাভাবিক। সো আমরা এখন পর্যন্ত একটা অবজেক্ট নিয়ে কথাবার্তা বললাম, কিভাবে তৈরি হয়, অবজেক্টের প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করলাম, মানে বুঝলাম। এখন আমরা দেখি অবজেক্টটাকে কিভাবে অ্যাক্সেস করবো। দেখেন কনসোল ডট লগ যদি আমি করি, কনসোল ডট লগ আমি পুরো অবজেক্টকে যদি প্রিন্ট করতে চাই কি লিখবো, মাই অবজেক্ট, কারণ মাই অবজেক্টের মধ্যে তো পুরো আমাদের অবজেক্টটা রয়েছে, তাই না? কন্ট্রোল এস সেভ দিলাম এবং আমি যদি একটু রিলোড দেই, আমি যদি রিলোড দিই কি দেখায় দেখেন তো, দেখেন এই যে একটা আমাকে পুরো অবজেক্টটা দেখাচ্ছে, দেখেন নেম শাকিল, এইজ 104, তারপর আইডি, তারপর আইডি এইভাবে দেখা যায়, যে এই যে নিচে নিচে দেখাচ্ছে নেম এইজ, আমরা যেভাবে লিখেছি ঠিক ওভাবে দেখাচ্ছে, এখানে একটু মানে সিকোয়েন্স উল্টা পাল্টা করে দিতে পারে, এটা সমস্যা নাই, ঠিক আছে। আপাতত এটা আমাদের বোঝার দরকার নাই সিকোয়েন্স উল্টা পাল্টা করে। একটা জিনিস আমি একটু দেখাইনি, সেটা হচ্ছে আমরা যে যে নেম এস আইডি দিয়েছি এগুলো কিন্তু আমরা ইনভার্ট করার মধ্যে দিয়েছি, এগুলো কিন্তু একটা কি কি, এবং ডান পাশে যেগুলো আছে প্রত্যেকটা একটা কি ভ্যালিউ। সো এই যে কি গুলো রয়েছে, এই কি গুলোর মধ্যে কিন্তু আমরা চাইলে ইনভার্ট কমা নাও দিয়ে করতে পারি, অর্থাৎ অর্থাৎ আমরা এখানে আহ এভাবে দিতে পারি নেম এজ এবং আইডি, আমরা এভাবেও দিতে পারি, ঠিক আছে। এবং এইভাবেই লিখতে হয়, এটাই হচ্ছে গুড প্র্যাকটিস আমাদের, ঠিক আছে। তো আমরা হচ্ছে যখন আমরা অবজেক্ট তৈরি করব, তো অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় আমার মনে হয় যে আমরা ক্লিয়ার। তো প্রথমে আমরা অবজেক্ট লেট দিলাম, অবজেক্টের নাম দিলাম, কারণ অবজেক্টটা কোথায় স্টোর করবো সেটা, এবং তারপর সমান দিলাম যেটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হচ্ছে, এবং তারপর আমরা কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এবং কি কি কিভাবে রাখবো, নেম আমার নাম রাখলাম, এজ এজ রাখলাম, আইডি আইডি রাখলাম, এটা বুঝলাম, এবং তারপর কনসোল লগে আমরা প্রিন্ট করলাম। এখন একটা আমরা রিয়েল লাইফ অবজেক্ট বানাই, রিয়েল লাইফ অবজেক্ট, সেটা হচ্ছে আমাদের অনেক সময় প্রোগ্রাম যেটা কাজে লাগবে, আমাদের বিভিন্ন ওয়েবসাইট যখন আমরা বানাবো, অ্যাপ বানাবো, তখন যেমন অবজেক্ট আমাদের কাজে লাগে সেরকম অবজেক্ট আমরা বানিয়ে দিবে, চটপট করে বানাই ফেলি। সো অবজেক্টটাকে রাখবো আমি স্টুডেন্ট ওয়ান নামে, স্টুডেন্ট ওয়ান,
এবং এর মধ্যে স্টুডেন্ট 1 এর নেম রাখলাম রাতুল, এরপর তার আইডি দিলাম মনে করেন যে 1020 এবং তার মোবাইল ফোন দিলাম হচ্ছে ফোন দিলাম মনে করেন যে 10 ওয়েট 1 যে কোনো কিছু একটা দিলাম। তাহলে আমরা স্টুডেন্ট 1 এর নাম, আইডি এবং ফোন নাম্বার দিলাম। এখন সেম ভাবে আমরা স্টুডেন্ট 2 এর জন্য কন্ট্রোল সি কপি করলাম এবং নিচে আরেকটা অবজেক্ট বানালাম যেটা স্টুডেন্ট 2 এর জন্য, এবং এখানে আমরা নেম দিলাম হচ্ছে তার নাম দিয়ে দিলাম হচ্ছে ফাহিম, এবং তার আইডি দিলাম হচ্ছে 1021 এবং তার ফোন নাম্বারটা একটু চেঞ্জ করে দিলাম। তো বোঝানোর সুবিধার্থে আমি দেখেন স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 নিয়ে আসি। এইভাবেই কিন্তু আমাদের নর্মালি এক একটা আমাদের অবজেক্ট বানাতে হয়। তো অবজেক্ট গুলোর ক্ষেত্রে কি কি থাকবে, এখানে আমি চাইলে আরো অনেক ইনফরমেশন নিতে পারি। স্টুডেন্ট 1 এর মধ্যে তার নাম দিলাম, তার আইডি দিলাম, তার ফোন নাম্বার দিলাম, তার ইমেল অ্যাড্রেস দিতে পারি, তার তার ঠিকানা অ্যাড্রেস দিতে পারি, তার হচ্ছে প্যারেন্টস নেম দিতে পারি। এবং সেম ভাবে আমরা কিন্তু স্টুডেন্ট 2 এর মধ্যে নেম দিতে পারি, আইডি দিতে পারি, ফোন নাম্বার, মানে অনেক ইনফরমেশন দিতে পারি। এবং তারপরে এগুলোকে আমরা সুন্দর মতো অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ আমি বলতে পারি যে কনসোল লগের মধ্যে আমি বললাম যে কোনো একজনকে আসলে ধরে আনতে লাগবে আমার কথা আমরা স্টুডেন্ট 1 কি স্টুডেন্ট 1 এর সব ইনফরমেশন চাচ্ছি। অর্থাৎ আমাদের কাছে এরকম একটা ডেটাবেস থাকবে যে ডেটাবেসে সকল স্টুডেন্টের হচ্ছে ডেটাবেস থাকবে, আমি তৈরি করে নিলাম। এবং তারপর আমরা চাচ্ছি যে স্টুডেন্ট 1 যে ধরলাম স্টুডেন্ট 1, যদি স্টুডেন্ট 1 ওখানে নাম দিয়ে থাকবে যে কোনো একটা কিছু, তো স্টুডেন্ট 1 সবকিছু আমরা দেখবো, তার আসলে ইনফরমেশন গুলো দেখবো। তো যখন আমাদের দরকার হবে আমরা এইভাবে প্রিন্ট করবো কনসোল লগে, এই যে সবকিছু আমরা পেয়ে যাবো তার ইনফরমেশন গুলো। আমরা চাইলে ভিতরের কি গুলোকে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ স্টুডেন্ট 1 ডট আমরা যদি দেই, দেখেন ডট এবং দেখেন তার ফোন, আমি যদি কন্ট্রোল এস দিয়ে এখন সেভ করি এবং এটা রিলোড দিই, এখন দেখবেন যে ঘটনা কি ঘটে। দেখেন মজার বিষয় খুব, আমরা চাচ্ছি যে স্টুডেন্ট 1 যে তার ফোন নাম্বার বের করলাম, আমরা চাচ্ছি এবার কি স্টুডেন্ট 2, তাহলে কনসোলের লোকের মধ্যে আমরা স্টুডেন্ট 2 এর চাচ্ছি যে তার হচ্ছে তার নাম কি, স্টুডেন্ট 2 এর নাম কি জানতে চাচ্ছি। কনসোল যখন ডট দিচ্ছি তখন কি কি অপশন আছে আমাদের সবগুলো দেখাচ্ছি, কোন আইডি নাকি নেম, আমরা নেম চাচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবং আমি একবার রিলোড দিলাম। দেখেন তার নাম দেখাবে আমাকে, তার নাম হচ্ছে ফাহিম লিখতে চাচ্ছিলাম, ফাহিম লিখে ফেলছে, যাই হোক তার নাম আমরা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পারছি যে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় এবং কিভাবে সেটাকে অ্যাক্সেস করতে হবে এবং সেটা কাজে লাগাতে। তো আমাদের কাছে এরকম স্টুডেন্ট অনেকগুলো 100 জন স্টুডেন্ট থাকতে পারে এবং যে কোনো স্টুডেন্টের পুরো ইনফরমেশন পাইতে পারি, আমরা চাইতে পারি, বা যে কোনো স্টুডেন্টের স্পেসিফিক কোনো ইনফরমেশন, অর্থাৎ স্টুডেন্ট অমুক স্টুডেন্ট ডট দিলেই তার স্পেসিফিক যে কোনো একটা ইনফরমেশন, যেমন আইডি, তার আইডিটা চলে আসবে। তো তার আইডিটা এইভাবে চলে আসবে। তো আশা করি অবজেক্টস নিয়ে আমরা অনেকটাই, এবং আমরা আজকে অবজেক্টস এর সাথে সাথে আমরা আজকে শিখেছি অ্যারে নিয়ে অনেকটা আমরা শিখিয়েছি। সো আমরা হচ্ছে অবজেক্ট এর শিখে পেলাম, এবং যেটা বলছিলাম একদম শুরুতে ক্লাসের যে আমরা আজকে আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে আমরা আজকে গিটহাব প্রোফাইল নিয়ে একটু শুনবো, কথাবার্তা বলবো। সেটা হচ্ছে গিটহাব প্রোফাইল কেন গুরুত্বপূর্ণ, এটা আমরা ফার্স্ট ক্লাসে কথাবার্তা বলেছি, সেটা আজকে বলবো না, বাট কিভাবে প্রোফাইল কিভাবে খুলবো সেটা একটু দেখি। তো আমরা জাস্ট কিছু না, জাস্ট গিটহাব যদি যাই, github.com এ যদি যাই, তাহলেই আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। আমার যেহেতু লগ ইন করা আছে, তো হচ্ছে আমার এখানে ডিরেক্টলি এই পেজে আসছে, বাট এখানে আসলে এইভাবে এই পেজে আসবে না। আপনাদের ক্ষেত্রে লগ ইন রেজিস্টার করতে বলবে যদি কারো পেজ খোলা না থাকে, যে প্রোফাইল খোলা না থাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে ডিরেক্টলি এরকম কোনো পেজ দেখাবে না। যেটা করবেন আপনারা সবাই github.com এ যাবেন এবং যাওয়ার পর সেখানে প্রোফাইল খুলে ফেলবেন। প্রোফাইল খোলার ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা ইমেইল দেবেন, সেটার পাসওয়ার্ড যেন স্ট্রং থাকে, এবং এই প্রোফাইলটা ভেরিফিকেশনের সময় একটু সময় লাগে। ভেরিফিকেশনের জন্য অনেক সময় দেখা যায় যে কোড আসে না, অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়, সেই সমস্যাগুলো ফেস করতে হইতে পারে। তো সেই সমস্যাগুলো মাথায় রেখে একটু সময় নিয়ে প্রোফাইলটা খুলবেন, ঠিক আছে? আশা করি প্রোফাইলটা খোলার কোনো ব্যাপার না, ফেসবুক আইডি যেভাবে খোলা হয়, যে কোনো আইডি যেভাবে খোলা হয় সেভাবে আসলে প্রোফাইল খুলতে হবে। আমরা জাস্ট github.com এ আসবো, হয়ে যাবে। তো এর একটা প্রোফাইল, এবং প্রোফাইলটা খোলার পরে কিছু কাস্টমাইজেশন আছে, সেগুলো করতে হবে না, বাট প্রোফাইলটা খুলতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এরপরে যেটা করতে হবে আজকে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে আমার রিপোর্ট যে লিঙ্ক, সেই রিপোর্ট লিঙ্কে আমি একটু আমার প্রোফাইলে যাই, একটা সেকেন্ড, আমার প্রোফাইলে একটু যাই। এখান থেকে সবারই প্রোফাইল থেকে অ্যাক্সেস করা, যে যার মতন। আমার একটা প্রজেক্ট এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে অনেক মানুষের অনেক প্রজেক্ট রয়েছে। ডিরেক্টলি আমি যদি আমার ফাইলকে অ্যাক্সেস করতে চাই, মনে করেন যে ডিরেক্টলি গিটহাব প্রোফাইলের কিভাবে অ্যাক্সেস করতে হয়, মনে করেন github.com/shakil hasan 13, এটা আমার প্রোফাইলের নাম। তো এখানে চলে গেলাম, এই যে আমার প্রোফাইল চলে আসবে, ঠিক আছে?
তো এইরকম একটা সুন্দর প্রোফাইল আপনাদেরকে থাকতে হবে আপনাদের কাছে রেডি, কারণ হচ্ছে সামনে আপনাদের ভাইবা টাইবা বা সবকিছু ক্ষেত্রে কাজে লাগবে। তো যেটার জন্য মেইনলি আমাদের এটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি জিএস প্র্যাকটিস নামে অনেক কিছু লিখেছি, প্র্যাকটিস এরকম দেখতে পাচ্ছেন। সো এরকম অনেকগুলো রেপো থাকবে। আমি এই যে প্রোগ্রামগুলো করছি, যে কোডগুলো করছি, প্রত্যেকটা কোড হচ্ছে ওই রেপোতে থাকবে। এবং আপনারা যেটা করবেন, আমি পুশ করে দিব, বলে দিব যে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, তারপর হচ্ছে আপনারা ঢুকবেন এবং ঢুকার পরে ধরেন যে আমি নোট জিএস এর কোনো কিছু একটা, আচ্ছা নোট জিএস দেখলে একটু মাথা ঘুরে যেতে পারে, আমি নোট জিএস দেখাচ্ছি না আপনাদেরকে। আমি হচ্ছে মনে করেন যে জিএস প্র্যাকটিসের এখানে যাই, মনে করেন যে অ্যারেস প্র্যাকটিসের এখানে যাই। হ্যাঁ, মনে করেন যে আপনাকে এই লিঙ্কটা দিয়ে দেবো, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে দেবো। এখন এই লিঙ্কটা আপনারা কি করবেন, জাস্ট পেস্ট করে দিবেন আপনাদের ইয়াতে, ব্রাউজারে, এবং তারপর এন্টার করে দিতে পারবেন। এইখানে চলে আসবেন এখানে এবং দেখবেন ইন্ডেক্স অফ এইচটিএমএল এটা দেখাতে পারেন, আপনার script.js এ আসবেন এবং তারপর এখানে সব কোডগুলো দিতে পারবেন। এই যে আমি যা যা কোড লিখছি কোডগুলো সব করতে পারবেন, করে প্রবলেম সলভ করতে পারবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে আপনাদের হচ্ছে যেগুলো প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো ওইগুলো দেখে দেখে সলভ করতে পারবেন। এবং হচ্ছে কোড পড়তে শেখাটা খুব জরুরি, শুধুমাত্র ভিডিও ক্লাস ভিডিও দেখে হচ্ছে মুশকিল পাওয়াটা। হ্যাঁ, সো আমরা যেগুলো প্রবলেম গুলো সলভ করবো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোড দেখে সলভ করাটা ভালো। তো দুইটা কাজ, একটা হচ্ছে আপনাদের নিজেদের প্রোফাইল খোলা, github.com এ যাবেন, যাওয়ার পর নিজেদের প্রোফাইল খুলবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আহ কিভাবে এইভাবে অ্যাক্সেস করতে হয়, মানে অ্যাক্সেস তো করা না, মানে কিভাবে আসলে এইভাবে খুঁজে বের করতে হয় প্রোফাইল, সেটা দিকে দেখা। এটার জন্য যেটা করবেন, আমার রেকর্ডের যে ক্লাসটা থাকবে সেইটার নিচে ডেসক্রিপশনে আমার গিটহাব প্রোফাইল লিংক দেওয়া থাকবে, সেখানে আপনারা যাবেন এবং তারপর যে কোনো একটা রেপোতে ঢুকবেন, মানে রিপোজিটরিতে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে ফাইলগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন, ফাইলটা দেখবেন, একটু ইন্টারফেস সম্পর্কে পরিচিত হবেন, যাতে কিনা হচ্ছে দিন শেষে একটু হলে বুঝতে পারেন যে আসলে গিটহাব জিনিসটাকে একটু ফ্যামিলিয়ার হতে পারেন ইন্টারফেস সম্পর্কে। সো আমরা নেক্সট দিন যেটা করবো, আমরা আজকে অ্যারেস এবং অবজেক্টস নিয়ে আলোচনা করলাম, নেক্সট দিনও আমরা অ্যারেস এবং অবজেক্টস নিয়ে আরো আরো ডিপে যাবো, এন্ড ফাংশনস নিয়ে আমরা ডিপে যাবো। এবং আস্তে ধীরে আমরা আর বেশি না, 4টা 5টা ক্লাসে আমরা হচ্ছে কোর কনসেপ্ট একদম কমপ্লিট করবো সর্বোচ্চ। এবং তারপর হচ্ছে ডোম ম্যানিপুলেশনে আসবো, এবং ডোম ম্যানিপুলেশন আমরা 2-3 দিনে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং তারপরে হচ্ছে আমরা রিয়েল আমাদের যে প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সেগুলোতে যাবো। আশা করি জিনিসগুলো আপনার কাছে সহজ লাগছে। যারা একদমই প্রথম প্রোগ্রামিং এ, তাদের জন্য কঠিন লাগবে, খুব স্বাভাবিক, বাট কঠিন লাগাটা অস্বাভাবিক কিছু না। যদি কঠিন লাগে সেটাই ভালো, এবং দিন শেষে প্র্যাকটিসটা চালা রাখবে। যাদের প্রবলেম আছে এই রেকর্ডিং শেষে হচ্ছে আপনারা সেম লিঙ্কে জয়েন করুন, যাদের প্রবলেম আছে এই মুহূর্তে। তো আমি রেকর্ডিংটা অফ করছি, যাদের প্রবলেম হবে সেম লিঙ্কে জয়েন করবেন, যে কোনো কনফিউশন বা কোনো প্রবলেম এখন রেকর্ড শেষ হয়ে যাওয়ার পরে, রেকর্ড শেষ, সরি, এইটা লিঙ্ক শেষ হওয়ার পরে।